সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ বিশ্লেষণে। প্রথম আলোর পাতা উল্টালেই আজকাল চোখে পড়ে নানা রকম অপরাধের খবর, তাই না? বিক্ষিপ্ত এই খবরগুলোকে এক সুতোয় গেঁথে আজ আমরা দেখার চেষ্টা করব দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির আসল চিত্রটা আসলে কেমন। তো আজকের এই আয়োজনে আমরা মূলত কি নিয়ে কথা বলবো? প্রথমে সার্বিক অপরাধ পরিস্থিতির একটা ওভারভিউ, তারপর সংঘবদ্ধ অপরাধ ও ছদ্মবেশ, পথে ঘাটে সহিংসতা, পারিবারিক অপরাধ এবং সবশেষে আইনশৃঙ্খলা ও বিচার প্রক্রিয়ার চালচিত্র। চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন, সার্বিক অপরাধ পরিস্থিতি এবং খবরের শিরোনামের নেপথ্যের গল্প দিয়ে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু আক্ষরিক অর্থেই হিমশিম খেতে হচ্ছে। কারণটা কি? কারণ অপরাধের ধরনটা এখন বিশাল এবং বৈচিত্র্যময়। ধরুন, ঢাকা ইউনিভার্সিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটকের ঘটনা, এটা যেমন সামলাতে হচ্ছে, ঠিক তেমনি আবার রাজধানীতে উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটকের খবরও আমরা পাচ্ছি। রাজনৈতিক প্রতিবাদ থেকে শুরু করে সন্দেহভাজন চরমপন্থা, কর্তৃপক্ষকে আসলে চারদিক থেকেই সবকিছু মোকাবেলা করতে হচ্ছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, সংঘবদ্ধ অপরাধ আর ছদ্মবেশ। রীতিমতো প্রতারণার নিপুণ কলাকৌশল বলা যায় একে। সম্প্রতি এমন কিছু অপরাধের খবর আমরা পেয়েছি যা সত্যি বলতে রীতিমতো চমকে দেওয়ার মতো। সংঘবদ্ধ চক্রগুলো এখন একেবারে র্যাব, পুলিশ বা সেনাবাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি করছে। ভাবা যায়, শুধু তাই নয়, হজ ক্যাম্পের মতো জায়গায় ছদ্মবেশে ঢুকে 17,000 সৌদি রিয়াল চুরির ঘটনাও ঘটেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ঢাকার একটি গির্জায় ঢুকে ফাদারের হাত পা বেঁধে সর্বস্ব লুটের ঘটনা। এই সুনির্দিষ্ট তথ্যগুলোই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে অপরাধীরা এখন কতটা বেপরোয়া। তৃতীয় সেকশন, পথে ঘাটে সহিংসতা, মানে একেবারে উন্মুক্ত স্থানে যখন আপনার দিকে হুমকি ধেয়ে আসে। এখানে একটি অপহরণের ঘটনা প্রবাহ একটু খেয়াল করুন। উত্তরায় ভাবুন, এত ব্যস্ত একটা এলাকায় খোদ বাবার চোখের সামনে থেকে মেয়েকে অপহরণ করা হলো। আর সবচেয়ে মর্মান্তিক দিকটি হল পুরো 9টি দিন, হ্যাঁ, টানা 9 দিন পরিবারটিকে চরম উৎকণ্ঠার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যতক্ষণ না গাজীপুর থেকে ওই মেয়েটিকে সফলভাবে উদ্ধার করা হয়। এই দীর্ঘ সময়টা একটা পরিবারের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলেই গা শিউরে ওঠে। আর শুধু অপহরণই নয়, রাজপথে ছিনতাইয়ের রূপটাও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে। রাজধানীতে একজন নারী, যিনি তার অসুস্থ শাশুড়ির চিকিৎসার টাকা নিয়ে যাচ্ছিলেন, তাকে ছুরিকাঘাত করে ছিনতাই করা হয়েছে। মানে সাধারণ নাগরিকরা তাদের চরম অসহায় আর বিপদের মুহূর্তগুলোতেও রাস্তায় কতটা অনিরাপদ, এই ট্র্যাজিক ঘটনাটি তার সবচেয়ে বড় প্রমাণ। গ্যাং কালচার আর পরিকল্পিত হত্যার ব্যাপারটা বুঝতে এই ঘটনা প্রবাহটা খুব জরুরি। নিউ মার্কেট এলাকায় মোটরসাইকেলে এসে শীর্ষ সন্ত্রাসী টিটনকে একেবারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো। এরপর কি হলো? 16 ঘণ্টা পার হয়ে গেল, কিন্তু কোনো মামলা নেই, কাউকে আটকও করা গেল না। 24 ঘণ্টারও বেশি সময় পর যখন নিহত ব্যক্তির ভাই মামলা করলেন, তখন সেখানে আরেক শীর্ষ সন্ত্রাসীর নাম উঠে এলো, আর যোগসূত্র পাওয়া গেল মোহাম্মদপুর এলাকার সাথে। বুঝতেই পারছেন গ্যাং সহিংসতা কিভাবে ছড়ায় এবং সেটা তাৎক্ষণিক পুলিশি ব্যবস্থাকে কতটা জটিল করে তোলে। আমাদের 4 নম্বর সেকশন হল পারিবারিক অপরাধ, অথবা বলা যায় বন্ধ দরজার আড়ালের নিঃশব্দ বিপদ। রাস্তায় প্রকাশ্যে ঘটা অপরাধ আর ঘরের ভেতরের নীরব অত্যাচারের মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাত আছে। পাবলিক স্ট্রিট ভায়োলেন্স, মানে ওই যে উন্মুক্ত ছিনতাই বা মোটরসাইকেলে এসে গুলির ঘটনাগুলো, এগুলো তো মানুষের চোখের সামনেই ঘটে, তাই না? কিন্তু প্রাইভেট ডোমেস্টিক অ্যাবিউজ বা পারিবারিক নির্যাতন, এগুলো সম্পূর্ণ লুকানো। স্বামী স্ত্রী বা সঙ্গীর আক্রমণ কিংবা ওই ছোট্ট শিশু গৃহকর্মীদের ওপর নির্মম নির্যাতন, এসবই ঘটে বন্ধ দরজার ওপাশে, লোকচক্ষুর একেবারে আড়ালে। অপরাধ বেড়ে ওঠার এই ভিন্ন ভিন্ন পরিবেশগুলো বোঝাটা কিন্তু আমাদের সবার জন্যই অত্যন্ত জরুরি। আর এখানে সবচেয়ে অ্যালার্মিং পয়েন্টটা কি জানেন? এই গুরুতর পারিবারিক সহিংসতা কিন্তু সমাজের নির্দিষ্ট কোনো স্তরে আটকে নেই। অভিযুক্তদের তালিকায় একটু চোখ বুলালেই সেটা পরিষ্কার হয়ে যায়। শিশুগৃহকর্মীকে নির্যাতনের দায়ে এক চিকিৎসক দম্পতিকে তাদের শিশু সন্তান সহ কারাগারে যেতে হয়েছে। আবার বসুন্ধরায় স্ত্রীকে নির্মমভাবে মারধর ও চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এক স্বামী গ্রেফতার হয়েছেন।
এমনকি বিমানের সাবেক এমডির মতো সমাজের উচ্চপদস্থ ব্যক্তিও গৃহকর্মী নির্যাতনের মামলায় জড়িয়েছেন, যিনি অবশ্য পরে জামিন পেয়েছেন। সমাজের সর্বস্তরে অপরাধের শিকড় যে কতটা গভীরে, সেটা সত্যি গভীর ভাবনার উদ্রেক করে। চলে আসছি আমাদের একেবারে শেষ ভাগে, সেকশন ৫, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা এবং এর ভেতরের সিস্টেমিক চ্যালেঞ্জগুলো। শুরুতেই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থানটা একটু দেখে নেওয়া যাক। ডিএমপি কমিশনারের পরিষ্কার বার্তা হল, শীর্ষ সন্ত্রাসীরা মাথাচাড়া দেওয়ার আগেই দমন করা হবে। এই অত্যন্ত জোরালো উক্তিটিই কিন্তু সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কর্তৃপক্ষের শক্ত অবস্থান এবং জিরো টলারেন্স নীতির প্রমাণ দেয়। তবে অপরাধ দমনের ক্ষেত্রে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। যেমন সম্প্রতি এক খুনি ধরা পড়েছে একেবারে নিজের পাতাফাঁদেই। কিভাবে? অত্যন্ত অদ্ভুত একটা ব্যাপার। একটি পরিচয়হীন লাশের পকেটে কিছু মামলার কাগজ পাওয়া যায়, আর সেই সুতো ধরেই পুলিশ একেবারে আসল অপরাধীর দুয়ারে গিয়ে হাজির। মানে অপরাধের সমাধান বা তদন্তের মোড় যে কখন কোন দিকে ঘুরে যায়, সেটা সত্যিই একেবারে অপ্রত্যাশিত। তবে এত কিছুর পরও বিচার ব্যবস্থার সামনে একটা বিশাল বড় চ্যালেঞ্জ কিন্তু থেকেই যাচ্ছে। সম্প্রতি র্যাব একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে, মোহাম্মদপুরের মতো এলাকার অপরাধীরা জামিনে বেরিয়ে এসে ঠিক একই অপরাধে আবারও জড়াচ্ছে। এটা তো রীতিমতো একটা অন্তহীন চক্র, তাই না? তাহলে প্রশ্ন হল, কিভাবে ভাঙা যাবে এই দুষ্টচক্র? আইনের ফাঁকফোকর গোলে অপরাধীদের এই বারবার ফিরে আসা ঠেকাতে আমাদের বিচার ব্যবস্থার সমাজকে আর ঠিক কী পদক্ষেপ নিতে হবে? এই বড় প্রশ্নটি আপনাদের চিন্তার জন্য রেখে আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।